গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য ম্যাথের উপর থেকে আজ 6 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে ম্যাথের অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে গেছে এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু ফুড এসআই ক্লার্কশিপ স্পেশাল জিকেজিএস এর ক্লাসও কিন্তু প্রায় 27-28টার মতো ক্লাস কভার হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো তোমরা না করে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করে তোমরা পরপর প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো করে নিতে পারবে। ক্লাসের শুরুতে একটা কথা আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবে এবং যে অঙ্কগুলো আজকের ক্লাসে করানো হচ্ছে, ক্লাস শেষ হওয়ার পরপরই আরও আরেকবার নিজেরা কিন্তু বাড়িতে রিভিশন করে নেবে এবং পরবর্তীতে প্রতিটা অঙ্ক কিন্তু 3 থেকে 4 বার রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, একটি পরীক্ষায় একজন ছাত্র মোট নম্বরের 20% পেয়ে 30 নম্বরের জন্য কি করছে? ফেল করছে। অর্থাৎ মোট নাম্বার যেটা ছিল, সাপোজ ধরো 100 নম্বরের পরীক্ষা ছিল কি 200 নম্বরের পরীক্ষা ছিল, যাই থাকুক না কেন, সেই মোট নাম্বারের 20% নাম্বার পেয়েছে এবং 20% নাম্বার পেয়ে সে দেখা যাচ্ছে আর যদি 30 নাম্বার পেত তাহলে সে পাস করে যেত, অর্থাৎ 30 নাম্বারের জন্য সে ফেল করেছে। পরের লাইনে বলেছে দেখো, আবার আরেকজন ছাত্র 32% নাম্বার পেয়ে পাস মার্ক থেকে 42 মার্ক বেশি পায়, পাস করতে গেলে কত শতাংশ নাম্বার দরকার? ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই টাইপেরই কোশ্চেন তোমরা এক্সামে পাবে। ভালোভাবে খেয়াল করো, এখানে বলছে কি প্রথম যে ছাত্রটা সে 20% নাম্বার পেয়েছে আর 30 নাম্বারের জন্য ফেল করেছে, অর্থাৎ তাকে যদি আর 30 নাম্বার দিয়ে দেওয়া হতো তাহলে সে অবভিয়াসলি পাস করে যেত, তার ফেল করার কোনো প্রশ্নই আসতো না। একইভাবে এখানে দেখো, পরের স্টুডেন্ট, অন্য আরেকটা স্টুডেন্ট, সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? টোটাল নাম্বারে 32% নাম্বার পেয়েছে এবং 32% নাম্বার পেয়ে সে পাস মার্ক যেটা ছিল সেই পাস মার্কের থেকে 42 নাম্বার কিন্তু সে বেশি পেয়েছে। অর্থাৎ সে যদি 42 নাম্বার কমও পেত তাহলেও কিন্তু সে পাস করতো। অর্থাৎ পাস মার্ক কি, এই যে নাম্বারটা পেয়েছে এর থেকে আমি যদি 42 বিয়োগ করে দিই তাহলে বলবো যে এটাও হলো পাস মার্ক। তাহলে দুটো স্টুডেন্টের পাস মার্ক এখান থেকে পেয়ে গেলাম, তাহলে পাস মার্কে আমি এখান থেকে ইকুয়াল করে দেবো। এবার এখানে খেয়াল করবে, পার্সেন্টেজ থেকে শুধুমাত্র পার্সেন্টেজ বাদ দেবে আর এদিকে নিউমেরিক যে সংখ্যাটা আছে সেই নিউমেরিক থেকে নিউমেরিক সংখ্যা যোগ বিয়োগ করবে। তো 32%কে আমি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, 20% মাইনাস কি হচ্ছে 32% ইকুয়াল টু এদিকে 30টা ডান সাইডে নিয়ে গেলে -30 মাইনাস কি হচ্ছে 42, এখান থেকে বিয়োগ করলে পাওয়া যাচ্ছে -12% ইকুয়াল টু এখানে যোগ করলে কত হচ্ছে -72, মাইনাস মাইনাস দু সাইড থেকে উঠে গেল। তাহলে এখান থেকে পেলে কি 12% সমান কত? 12% সমান 72। জানতে চাইছি কি পাস করতে গেলে কত শতাংশ নাম্বার দরকার। তাহলে যে কোনো একটা এখান থেকে বার করো, হয় তুমি 20%-এর মান বার করতে পারো, 20%-এর মান যদি এখান থেকে বার করো তাহলে 20%-এর যে মানটা বেরোবে তার সাথে 30 যোগ করলে পাস মার্ক পেয়ে যাবে, কারণ এখানে জানতে চাইছে পাস করতে গেলে কত শতাংশ নম্বর দরকার হবে। আর এখানে একইভাবে এই সমীকরণ থেকেও বার করতে পারো, 32%-এর মান বার করে তার থেকে 42 নাম্বার কমিয়ে দিতে হবে, অর্থাৎ 42 নাম্বার মাইনাস করতে হবে, করলে তোমরা এখান থেকেও পাস মার্ক যেটা সেটা পেয়ে যাবে। তো সবার প্রথমে আগে বার করি 12% মানে 72, তাহলে 1% সমান কত? 1% সমান 72কে 6 দিয়ে ভাগ, সরি 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 12 72, অর্থাৎ 1% সমান 6। তাহলে যদি বলি 100%-এর মান কত? 100% মানে 6 ইন্টু 100, অর্থাৎ 600 হবে 100%-এর মার্ক। এবং এটাই কি, এটাই ছিল পরীক্ষার টোটাল নাম্বার। তো 600 নাম্বার কি, 600 নাম্বারটাই ছিল পরীক্ষার টোটাল নাম্বার। যদি কোশ্চেন জানতে চাইতো যে পরীক্ষাটা কত নাম্বারের মধ্যে ছিল, অ্যান্সার করতাম 600-র মধ্যে, কিন্তু জানতে চাইছে পাস করতে গেলে কত শতাংশ নাম্বার দরকার। তাহলে এখানে আমি 20%-এর ভ্যালু যদি বার করি, আমরা এখান থেকে পেয়েছি 1% সমান কত? 6 নাম্বার। তাহলে 20% মানে 20 ইন্টু 6 সমান সমান কত? 120 নাম্বার। অর্থাৎ 600-র মধ্যে 120 পেলে পাস। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, কাটাকুটি করো, করলে এখান থেকে পাসের পার্সেন্টেজ এখান থেকে পেয়ে যাবে। 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটো, 6 2 12, অর্থাৎ আচ্ছা এখানে একটুখানি কোথাও ভুল হচ্ছে, এখানে 0 0 কাটলো, 6 2 12। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হচ্ছে একটুখানি, 20% পাস মার্ক নয়, 20%-এর ভ্যালু বার করলাম, তার সঙ্গে 30 যোগ করতে হবে। তো 120-র সাথে 120-র সাথে 30 যোগ করলেই আমরা পাবো কি? পাস নাম্বার। তো পাস নাম্বার কত? পাস নাম্বার 150। তাহলে
600-র মধ্যে 150 পেলে পাস, 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, 0 0 এখান থেকে কাটলো, 6 দিয়ে কাটলে এখানে 6 2 12, 6 দিয়ে 12, 5 6 30, তাহলে কত পার্সেন্ট নাম্বার দরকার পাস করতে গেলে? 25% নাম্বার দরকার, যেটা আছে অপশন বি তে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি ঘড়ির ধার্য মূল্য 160 টাকা করা আছে এবং এখানে বলা হয়েছে এক ব্যক্তি ঘড়িটি 122.40 টাকায় ক্রয় করিবার সময় দুটো পৃথক ছাড় পায়। প্রথম ছাড়ের হার যদি 10% হয়, দ্বিতীয় ছাড়ের হার কত? তাহলে ধার্য মূল্য অর্থাৎ তাতে যে মার্কেট প্রাইস লেখা আছে, সেই মার্কেট প্রাইস কত, অর্থাৎ 160 টাকা কিন্তু ধার্য মূল্য লেখা আছে। এই ধার্য মূল্যের ওপর প্রথমে ছাড় দিয়েছে কত? 10%। তাহলে 10% যদি ছাড় দেয় তাহলে কত হচ্ছে? 100 থেকে 10 বিয়োগ করো, 100 থেকে 10 বিয়োগ করো বাই 100। তাহলে এত টাকা ফার্স্টে ছাড় দিয়েছে, আবারও আরেকটা ডিসকাউন্ট দিয়েছে। আমি ধরে নিচ্ছি ডিসকাউন্ট কত দিয়েছে, অর্থাৎ ছাড় কত দিয়েছে, আমি ধরে নিচ্ছি x% ছাড় দিয়েছে। তো একইভাবে আবার এর সাথে আমি 100 মাইনাস এক্স বাই 100 গুণ করলে আমি পেয়ে যাব সেই ব্যক্তিটা কত টাকায় ঘড়িটা কিনেছে। তো সেই ব্যক্তি ঘড়িটা কিনেছে, এখানে কোশ্চেনেই বলেছে দেখো 122.40 টাকায় ঘড়িটা কিনেছে। এখান থেকে পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলে নিচে 100 চলে আসলো, 100 আর এদিক থেকে একটা 100 কেটে গেল। এখানে খেয়াল করো 160 ইন্টু এখানে 100 থেকে 10 বাদ গেলে কত হচ্ছে? 90 বাই কত হচ্ছে? 100 ইন্টু 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স। এখানে 0 0 0 0 এখান থেকে কেটে গেল। এখানে সমানের ডান সাইডে আছে দেখো 122.40। তো এখানে দেখো কাটাকুটি যায় কিনা, 9 দিয়ে দেখো ফার্স্টে 9 দিয়ে কাটলে 9 1 কে 9, 3 2, 3 9 27, 5 6 9 54, 9 দিয়ে কাটলো। 16 দিয়ে যাবে কিনা দেখো, এখানে 8 দিয়ে দেখো ফার্স্টে, 8 2 এ 16, 8 দিয়ে 8 1 কে 8, 5 27টা 56, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 8 8 2 16, 5 2 এ 10, অর্থাৎ এখান থেকে পাচ্ছ কি 100 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 85। এক্স এর ভ্যালু কত হচ্ছে? এক্স এর ভ্যালু হবে 15। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 15% ছাড় দিয়েছে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। কিছু পরিমাণ টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই টাকাটা 3% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 450 টাকা বেশি পাওয়া যেত। বিনিয়োগের পরিমাণ কত? ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সরল সুদের এই কনসেপ্টেই কিন্তু কোশ্চেনটা তোমাদের সলভ করতে হবে। তো কিভাবে সলভ করছি এখানে দেখে নাও। তো সাপোজ আমি ধরে নিলাম আসল হলো এক্স টাকা, আসল আমি ধরে নিচ্ছি এক্স টাকা, আর ফার্স্টে যে সুদের হারটা ছিল, সুদের হার আমি ধরে নিলাম আর পার্সেন্টেজ। তাহলে সরল সুদের সূত্র আমরা কি পড়ে এসেছি? ইন্টারেস্ট ইকুয়াল টু PTR বাই 100। এবার এখানে খেয়াল করো, এখানে বলছে যে কিছু পরিমাণ টাকা, তো আসল আমি ধরে নিয়েছি এক্স টাকা, তো এক্স টাকার আর সময় এখানে কত বলেছে? 2 বছর। তো টি এর জায়গায় আমি 2 বছর বসাচ্ছি। কত পার্সেন্ট হারে? তো আর পার্সেন্ট, এখানে সুদের হার ছিল, তো আর পার্সেন্ট হারে যদি সুদের হারে আমি যদি এটা নেই তাহলে কত টাকা সুদ পাচ্ছি? এত টাকা আমি সুদ পাচ্ছি। একইভাবে আমি ওই সেম টাকাটা 2 বছরের জন্য আরো 3% এক্সট্রা সুদের হার, তাহলে আর পার্সেন্ট আগে ছিল, তার সাথে আমি 3 যোগ করে দিলাম, আর প্লাস 3% এই সুদের হারে আমি যদি টাকাটা ইনভেস্ট করি তাহলে সুদ পাবো আমি এত টাকা। তাহলে যেহেতু এখানে বেশি পরিমাণ আমি সুদের হারে ইনভেস্ট করেছি, তাহলে এই টাকাটা বড় হবে। তাই বড় টাকার থেকে ছোট টাকা যদি আমি বিয়োগ করে দিই, অর্থাৎ বড় সুদের থেকে ছোট সুদ যদি বিয়োগ করে দিই, তাহলে এক্সট্রা আমি কত টাকা পাবো? এই 3%-এর জন্য এক্সট্রা পাবো 450 টাকা। কোশ্চেনেই বলা আছে। তো এই দুটোর বিয়োগফল সমান কত? 450। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে ক্যালকুলেশন করো। ফার্স্টে এখানে উপরে হচ্ছে 2xr, আর এদিকে হচ্ছে কত? 6x মাইনাস এখানে হচ্ছে 2xr, আর নিচের 100 গুলো এইদিকে সমানের ডান সাইডে গুণ হয়ে গেলে হয়ে যাবে, এর সাথে আরো দুটো শূন্য যুক্ত হয়ে যাবে। তো এখানে দেখো পজিটিভ 2xr নেগেটিভ 2xr কেটে গেল, 6x পড়ে আছে। তাহলে এখান থেকে 6 সাথে কাটাকুটি করো, 6 সাথে 42, 5 6 কত হচ্ছে? 30, 6 সাথে 42, 5 6 30, তাহলে ডবল শূন্য পড়ে থাকছে, অর্থাৎ x এর ভ্যালু কত পেলে? 7500। কি জানতে চাইছে? বিনিয়োগের পরিমাণ কত?
কত টাকা ইনভেস্ট করেছিল, তো এক্স এর মান পেয়ে গেলে আসল কত টাকা ছিল, আসল ছিল 7500। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। কোন টাকার 5 বছরের সরল সুদ 1920 টাকা এবং 7 বছরের সরল সুদ বলেছে কি 2208 টাকা, বার্ষিক সুদের হার কত? তাহলে 5 বছরের সরল সুদ আসল কত হচ্ছে 1920 টাকা, 7 বছরের সুদ আসল কি হচ্ছে, এটা হচ্ছে 2208 টাকা। তাহলে এদের মাঝখানে যে গ্যাপটা, অর্থাৎ কিছু টাকা এখান থেকে ইনভেস্ট করেছিল, 5 বছরের মাথায় কত টাকা পাচ্ছে সুদ আসল মিলে 1920 টাকা সুদ আসল পাচ্ছে। আর 7 বছরের মাথায় কত টাকা সুদ আসল পাচ্ছে, 7 বছরের মাথায় সুদ আসল পাচ্ছে 2208 টাকা। তাহলে আসল এখানেও যা ছিল এখানেও সেম আছে, শুধু এই গ্যাপে কি বেড়েছে, এই গ্যাপে বেড়েছে সুদ বেড়েছে। তাহলে আমি এখান থেকে বার করব এই গ্যাপটা মানে কত বছর, এই গ্যাপটা মানে 2 বছর। তাহলে 2 বছরের সুদ, 2 বছরের সুদ সমান কত, 2 বছরের সুদ সমান 2208 থেকে বিয়োগ করে দাও 1920। তাহলে 1920 হলে এখান থেকে 80 হলে 2000, 280, 200 কত হচ্ছে 88 টাকা হচ্ছে 2 বছরের সুদ। তাহলে এখান থেকে আমি 1 বছরের সুদ পেয়ে যাব। তাহলে 1 বছরের সুদ সমান কত, 1 বছরের সুদ সমান 288 ভাগ 2 সমান সমান 144 টাকা হলো 1 বছরের সুদ। এবার আমি যে কোনো একটাতে আমি বসাবো, হয় 7 বছরের এই যে এখানে লাইনটা দেওয়া আছে এই লাইনে বসাবো, অথবা 5 বছরের সরল সুদ আসল যেটা বলা আছে এই লাইনে আমি এখানে যে ইনফরমেশন গুলো আছে সেটা পুট করবো এবং সেখান থেকে সুদের হার বার করব। তো কিভাবে বার করছি দেখো, সব থেকে বেস্ট হবে যেটা কম আছে সেটা দিয়ে যদি আমি বার করতে চাই, তো 5 বছরের সুদ কত সেটা আমি ফার্স্টে বার করে নিই। তো 1 বছরের সুদ পেয়ে গেছি 144, 5 বছরের সুদ হবে 144 ইন্টু 5, গুণ করলে হবে 4 5 20 হাতে 2, 4 5 20, 21 22 2 হাতে 2, 5 একে 5 আর 2 7, অর্থাৎ 720 টাকা হবে 5 বছরের সুদ। 720 টাকা যদি 5 বছরের সুদ হয় আর 5 বছরের সুদ আসল যদি 1920 টাকা হয়, তাহলে আসল কত, আসল টাকা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি, সুদ আসল ছিল কত 1920, তার থেকে সুদ যদি বাদ দিয়ে দিই 5 বছরের সুদ পেয়েছি আমি এখানে কত 720, তাহলে আসল টাকা আমি এখান থেকে পেয়ে যাব। এখান থেকে মাইনাস করলে 0 হচ্ছে 2 2 0, এখান থেকে হচ্ছে কত 2 1, 1200 টাকা হলো আসল টাকা। এবার আমি এখানে সমীকরণ বসাবো i ইকুয়াল টু, অর্থাৎ সরল সুদের যে সূত্র i ইকুয়াল টু PTR/100, এই সমীকরণ এখানে পুট করব। সুদ কত, সুদ পেয়েছি 720 টাকা, আসল কত ছিল, আসল ছিল 1200 টাকা, টাইম কত 5 বছর, আর এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ কত সুদের হার বার করতে হবে বাই 100। 0 0 কাটলো, এখান থেকে কাটো, 12 দিয়ে কাটলে 6 12 72, 5 দিয়ে কাটলে 5 12 60, তাহলে আর এর ভ্যালু কত পেলে, আর এর ভ্যালু পেলে 12%। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে ক্লাসটা করছো সেটা ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচ এখান থেকে করছো। এছাড়া অন্যান্য যে এক্সামগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা রেকর্ডেড ফরম্যাটেও ক্লাসগুলো দেখে নিতে পারবে। এখানে যে এক্সামগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ক্রিয়েট করা আছে। এই হোয়াটসঅ্যাপ ব্যাচে অ্যাড হওয়ার বেনিফিট এটাই যে কখন কোন ক্লাসটা হবে, কোন দিন কোন ক্লাসটা হবে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, অথবা তোমাদের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে, অর্থাৎ অ্যাডমিট সংক্রান্ত বা কোনো নোটিফিকেশন সংক্রান্ত যদি কোনো ইনফরমেশন থাকে, সবকিছুই প্রোভাইড করা হয় তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে। তো সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে অ্যাড হওয়ার জন্য যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা করছো চ্যানেলের নাম হলো দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি এই ম্যাথের যে টার্গেট ব্যাচটা এখন চলছে, এই ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল, সেই টার্গেট ব্যাচটাও পাবে এই চ্যানেল থেকে। আর এটা ছাড়া বাকি যে ম্যাথের ক্লাস, অর্থাৎ বাকি এক্সামের জন্য যে ম্যাথের ক্লাসগুলো, সেগুলো প্রোভাইড করা হচ্ছে তোমাদের আরো আরেকটা চ্যানেল, সেটা আমাদেরই চ্যানেল, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে কিন্তু
আদার্স এক্সামের জন্য ম্যাথের ক্লাস চলছে, তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের সামনে যে এক্সামের জন্য তোমরা টার্গেট নিচ্ছ সেই এক্সামের জন্য প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল দুটো থেকে নিতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। কোন শহরে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে কত? 5%। যদি বর্তমান জনসংখ্যা এতটা হয় তবে 4 বছর পরে জনসংখ্যা কি হবে? ইজি কোশ্চেন, কিভাবে সলভ করবে দেখে নাও। ওই অনেকে সলভ করে কি, অনেকে সলভ করে পি ইন্টু 1+r/100/n এই সূত্রে করে। এই সূত্রে করতে যাবে, এক্সামের টাইম কিন্তু খুব কম, কারণ জানো 50টা কোশ্চেন, ফুডেসের কথা বলছি, 50টা কোশ্চেন তোমাদের ম্যাথের সলভ করতে হবে। তো এই সূত্র ধরে যদি সলভ করতে যাও, এই সূত্র ধরে সলভ করতে গেলে কমপক্ষে খুব স্পিডে করলেও 2 মিনিট সময় তোমাদের লস হবে। এবং যারা স্মার্ট ওয়ার্ক করবে তারা কিন্তু 2 মিনিট কেন, এই কোশ্চেনটা উইদিন 30 সেকেন্ড কি 20 সেকেন্ডের মধ্যে সলভ করবে। কিভাবে সলভ করবে সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসটাই এখন থেকে রপ্ত করা শুরু করো। তো এখানে দেখো যেটা দেওয়া আছে জনসংখ্যা 5 বছর আগে, সেটা আমি এখানে লিখলাম। এবার কি বলেছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোনো কিছু বৃদ্ধি পাওয়া মানে কি, কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 5%। তাহলে 100তে আমি বৃদ্ধি করব কত? 5 বৃদ্ধি করব, অর্থাৎ 105%। 105% মানে 105/100। কত বছর ধরে? 4 বছর ধরে। তাহলে এটা কতবার গুণ করব? 4 বার গুণ করব, 4 বার এখানে গুণ করব। 105/100, 105/100, 105/100, 105/100 গুণ করার পরে এবার এখানে খেয়াল করো যে কাটাকুটি যাচ্ছে কিনা। তো এখানে দেখো কটা শূন্য আছে? 4টে শূন্য আছে, তাহলে দুটো 100 এখান থেকে কেটে গেল। এরপর এখান থেকে দেখো, এখান থেকে 25, এখান থেকে 4 দিয়ে কাটো, 4 এ 4 এ 16, 4 25 100, আবার 4 দিয়ে কাটো, কত হচ্ছে? এখানে 25 হচ্ছে। এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, কাটাকুটিটা নিজেদেরই উপরে, 5 দুগুণ 10, 5 একে 5, আবার কাটলে এখানে 21 হচ্ছে। একইভাবে এই 25 কাটলে এখান থেকে 5 দিয়ে কাটলে 21, এখান থেকে 5 দিয়ে কাটলে 21। তাহলে 21 21, 4টে 21 এর গুণফল 21 টু দি পাওয়ার 4, মানে দুটো 21 গুণ করলে 21 এর স্কয়ার মুখস্থ করিয়েছিলাম, 441, 441 ইন্টু 441, অর্থাৎ লাস্ট ডিজিট কিন্তু 1 আসবে। তো এই গুণটা এখানে সাইডে একটু কষ্ট করে করতে হবে, কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমাদের একটু টাইম টেকেন হবে। ধরতে পারো 50টার মধ্যে প্রায় 10টা কোশ্চেন কিন্তু তোমাদের এরকম টাইম টেকেনের কোশ্চেন থাকবে, যেটাতে একটু তোমাদের সময় লাগবে। 4 একে 4, 4 এ 4 এ 16, 6 হাতে 1, 4 4 এ কত? 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, 1764, 1664, এখানে 1 হচ্ছে, এখানে 4 4 8। আচ্ছা, এরপরে আর করার দরকার নেই, লাস্টের ডিজিট 0 আছে, এটা কেটে গেল, লাস্টের ডিজিট আছে, এটা কেটে গেল। এখানে 41 আছে, 41 আসেনি, 81 এসেছে, তো এটাও কেটে গেল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন নাম্বার এ। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এই ছোট ছোট ট্রিক্স গুলো মাথায় রাখবে, এক্সামে কিন্তু অনেকটা টাইম সেভ করার জন্য এইগুলো তোমাদের হেল্প করবে। চলে আসো পরের কোশ্চেন। নিতা একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করে 10% কি করছে? 10% লাভ করছে। সে যদি 30% লাভ করতে চায় তবে সেটি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এখানে দেখো সে বিক্রি করছে কত? 220 টাকায়। তো 220 টাকায় যখন সে বিক্রি করছে জিনিসটা, তাহলে লাভ করছে কত? 10% লাভ করছে। তাহলে এটা কিসের ভ্যালু? 220টা, 220টা কিন্তু 110 এর ভ্যালু, অর্থাৎ 110 নিচে বসবে। আর আমাকে বার করতে হবে কি, আমার ক্রয় মূল্য কত ছিল? তাহলে ক্রয় মূল্য ছিল 100, তাতে 10% লাভ হয়েছে, অর্থাৎ 110 টাকা হয়েছে। সেই 110 টাকার ভ্যালুটাই বলা আছে এখানে কত? 220। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি? ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার ক্রয় মূল্যের উপর আমি যদি 30% লাভ করতে চাই তাহলে কি হবে? আবার 130/100 হবে। যারা এই কোশ্চেনটা ভালোভাবে প্র্যাকটিস করেছে তারা কি লিখবে? শুধুমাত্র 220 ইন্টু 110 নিচে লিখবে আর উপরে লিখবে 130। এই 100 আর 100 কিন্তু লিখতে যাবে না। এবং যারা জানো না, ফার্স্ট ক্লাস দেখছো, তাদেরকে বলছি 100 100 এইভাবে লিখে নেবে, লিখে কেটে দেবে, খুব বেশি টাইম তোমাদের লস হবে না। তো যাই হোক, এখানে 0 0 কেটে গেল, এখান থেকে 11 কাটলে 11 দুয়ে 22, তাহলে এখান থেকে 13 দিয়ে কত হচ্ছে? 26, 260 টাকা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সে কত টাকায় জিনিসটা বিক্রি করবে? যদি সে 30% লাভ করতে চায়, 260 টাকায় জিনিসটা বিক্রি করবে। পরের কোশ্চেনে চলে আসো। রামান একটি গিয়ানার ধার্য মূল্য, যাই হোক এটাকে একটু কারেকশন করে নাও, গয়না লেখো। রামান একটি গয়নার ধার্য মূল্য 9 10 অংশ দামে কেনে এবং ধার্য মূল্যের থেকে 8% বেশি দামে বিক্রি করে। খেয়াল করবে কিসের থেকে বলেছে? ধার্য মূল্যের থেকে 8% বেশি দামে
বিক্রি করে, তবে লাভের শতকরা হার কত? তো আমি ধরে নিচ্ছি ধার্য মূল্য ইংলিশে বলা হয় মার্কেট প্রাইস বা মার্কস প্রাইস, তো এমপি শর্টে বলা হয়। তো এমপি কত? এমপি আমি ধরে নিলাম 100 টাকা। এবার কি বলেছে? ধার্য মূল্যের 9/10 অংশ দামে সে কিনেছে। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সে কিনেছে, অর্থাৎ তার কস্ট প্রাইস পড়েছে কত? 100 টাকার 9/10 অংশ কাটাকুটি করলে এখান থেকে পাচ্ছ কত? 90 টাকা, অর্থাৎ 90 টাকায় সে কিনেছে। কিন্তু ধার্য মূল্য যেটা ছিল তার থেকে 8% বেশি দামে সে বিক্রি করছে। তাহলে ধার্য মূল্য কত ধরেছিলাম? এখানে দেখো 100 টাকা আমি ধার্য মূল্য ধরেছিলাম। তো ধার্য মূল্য থেকে আমি যদি 8% বেশি লাভে বিক্রি করি, তাহলে কত হবে? 108/100, 100 এখান থেকে কেটে গেল, অর্থাৎ 108 টাকায় সে কি করছে? বিক্রি করছে। অর্থাৎ সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস 108 টাকা। তাহলে কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস ছিল 90 টাকা, সেলিং প্রাইস 108 টাকা। তাহলে তার প্রফিট হচ্ছে কত? অর্থাৎ লাভ হচ্ছে কত? 108 এর থেকে 90 টাকা বিয়োগ করো, পেয়ে যাচ্ছ এখানে 18 টাকা। 18 টাকা সে লাভ করছে। জানতে চাইছে লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার যখনই বলবে, অর্থাৎ প্রফিট পার্সেন্ট যখনই বলবে, সবসময় কস্ট প্রাইসের উপর বার করবে। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 90 টাকা। 90 টাকায় লাভ হচ্ছে কত? 18 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কাটো, 18 দিয়ে কাটলে 5 18 90, 5 দিয়ে কাটলে 5 20 100, অর্থাৎ 20% তার লাভ হচ্ছে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একজন ব্যবসায়ী 1000 কেজি চিনির একটি অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করে। এর ফলে সে মোট 14% লাভ করে। ব্যবসায়ীটা কতটা চিনি 18% লাভে বিক্রি করেছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে। অ্যালিগেশন দিয়ে এই কোশ্চেনটা তোমাদের সলভ করতে হবে। তো এখানে ফার্স্টে বলেছে 8% লাভে বিক্রি করে কিছুটা, আর একটা কি করছে? 18% লাভে বিক্রি করছে। এবং লাস্টে দেখছে ওভারঅল তার কত পার্সেন্ট লাভ হচ্ছে? 14% লাভ হচ্ছে। এখান থেকে অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করো। 18 থেকে 14 বিয়োগ করলে এখান থেকে পাচ্ছ 4, আর 14 থেকে 8 বিয়োগ করলে এখান থেকে পাচ্ছ 6। রেশিও এখান থেকে পেয়ে যাবে 2 দিয়ে, আর যদি কমন থাকে কেটে দাও, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 দিয়ে কাটলে 3 2 6, অর্থাৎ রেশিও পাচ্ছ কত? 2:3। এখান থেকে রেশিও পাচ্ছ। জানতে চাইছে 18% লাভে বিক্রি করেছিল কোনটা? তাহলে 18-র নিচে কোন রেশিওটা পাচ্ছ? পাচ্ছ 3, অর্থাৎ 3 বাই টোটাল কত? 5। কতটা চিনি ছিল? 1000 কেজি চিনি ছিল। এখানে গুণ করো 1000 কেজি, কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে 5 2 10, অর্থাৎ এখান থেকে হচ্ছে কত? 600 কেজি। তাহলে 18% লাভে কত কেজি চিনি বিক্রি করেছিল? 600 কেজি চিনি বিক্রি করেছিল। একইভাবে যদি জানতে চাইতো যে 8% লাভে কত কেজি চিনি বিক্রি করতো, তখন আমি করতাম কি 2/5 × 1000, অ্যান্সার আসতো কি 400 কেজি। চলে আসো পরের কোশ্চেন। 25 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান একটা ট্রেনের দৈর্ঘ্য 270 মিটার। 2 কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তিকে অতিক্রম করছে, ট্রেনের কত সময় লাগবে? খেয়াল করো, ট্রেনটা যাচ্ছে কোন দিকে? এই ট্রেনটা যাচ্ছে এই দিকে। কত স্পিডে যাচ্ছে? যাচ্ছে বলেছে 25 কিলোমিটার পার আওয়ার। আর ট্রেনের বিপরীত দিক থেকে এই দিকে একটা লোক হেঁটে আসছে। সে কত কিলোমিটার? 2 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে আসছে। যখনই বিপরীতে আসবে, সেটা ব্যক্তি আসুক বা অন্য কোনো ট্রেন আসুক, রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড যদি এর স্পিড s1 হয়, এর স্পিড যদি s2 হয়, সব সময় রিলেটিভ স্পিড কিন্তু যোগ হবে, অর্থাৎ s1 = s2 হবে। তো সেটাই আমরা সূত্রে প্রয়োগ করব। আমরা সূত্রে পড়ে এসেছি স্পিড = ডিসটেন্স বাই টাইম, অর্থাৎ গতিবেগ = দূরত্ব বাই সময়। এই সূত্র কিন্তু সব সময় কাজে লাগবে যখনই তোমাদের এই টাইপের যখন কোশ্চেন থাকবে, বা ট্রেনের কোশ্চেন হোক, বা তোমাদের যখন দূরত্ব বা গতি সংক্রান্ত কোশ্চেন হোক, যাই থাকুক না কেন, এই একটা সূত্রেই কিন্তু তোমাদের সলভ করতে হবে। এখানে দেখো রিলেটিভ স্পিড কি? দুটোর দিকে যাচ্ছে, তাহলে 25 কিলোমিটার, আর মানুষটা হেঁটে আসছে কত স্পিডে? 2 কিলোমিটার স্পিডে হেঁটে আসছে। তো এই দুটোকে যোগ করে দাও। যোগ করে দেওয়ার পর একটু লেফট হ্যান্ড সাইডটা ফাঁকা রাখবে, রেখে ইকুয়াল টু লিখে ডিস্টেন্স কত? ডিস্টেন্স দেখো এখানে বলেছে 270 মিটার, অর্থাৎ ট্রেন কোনো একটা খুঁটি বা কোনো একটা জিনিসের যদি টেলিগ্রাফ পোস্ট বা কোনো একটা মানুষকে অতিক্রম করে, তাহলে কি পড়িয়েছিলাম ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে শুধুমাত্র অতিক্রম করবে। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত বলা আছে? 270 মিটার।
কত সময় লাগবে সেটা বার করতে হবে, অর্থাৎ টি এর ভ্যালু এখান থেকে বার করতে হবে। এবার দেখো সমানের ডান সাইডে যে আমি 270 লিখলাম, এটার একক কি, এটার একক হলো মিটার, কিন্তু আমি সমানের লেফট সাইডে যে এককটা লিখেছি সেটা কি কিলোমিটার পার আওয়ার। সুতরাং এই কিলোমিটার পার আওয়ারকে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, এবং মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে একে গুণ করতে হবে 5 এর 18 দ্বারা। তো 5 এর 18 দ্বারা গুণ করে দিলাম, 25 আর 2 যোগ করলে কত হয়, 27 ইন্টু 5/18 ইকুয়াল টু 270/t। তো 27 আর এখানে 270 কাটাকুটি করলে 10 হলো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, কোনাগুনি গুণ করলে টি এর ভ্যালু 18 দুগুণ কত হবে, 36 সেকেন্ড টাইম লাগবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা করে, বি থেকে এতে 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা করে। সমগ্র যাত্রাকালে তার গতিবেগ কত ছিল, গড় গতিবেগ কত ছিল। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমি বারবার পড়িয়েছি। সাপোজ ধরো এটা এ পজিশন আর এটা হলো বি পজিশন। কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জিনিস কোনো একটা স্পিডে এক্স কিলোমিটার পার ঘন্টা স্পিডে যদি বিতে যায়, আবার বি থেকে যদি অন্য কোনো স্পিডে আবার এতে ফিরে আসে, সাপোজ ধরো ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে সে এতে ফিরে আসলো, তখন তাদের গড় গতিবেগের সূত্র কি, গড় গতিবেগের সূত্র হলো 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো এই সূত্রেই আমরা এখানে বসাবো 2 ইন্টু 5 ইন্টু 4 বাই 5 আর 4 যোগ করলে কত হয় 9, গুণ করলে 4 5 20, 20 দুগুণ কত 40, 40/9 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার হবে, যেটা আছে দেখো অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি করা হলে 72 কিলোমিটার পথ অতিক্রম করতে 36 মিনিট কম সময় লাগে, বাসটির প্রকৃত গতিবেগ কত ছিল। তো সাপোজ আমি এখান থেকে ধরে নেব যে বাসটা কত ডিস্টেন্স অতিক্রম করছে, 72 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছে। তো বাসের প্রকৃত যে গতিবেগ আমি ধরে নিচ্ছি, প্রকৃত গতিবেগ ছিল এক্স কিলোমিটার পার ঘন্টা, বাসের প্রকৃত গতিবেগ ছিল। তাহলে একই সূত্র, সেই স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখান থেকে আমি টাইম বার করব, টাইম সমান কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 72 কিলোমিটার। দেখো কোশ্চেনেই বলেছে 72 কিলোমিটার পথ অতিক্রম করেছে, কত স্পিডে গেছে, এক্স কিলোমিটার স্পিডে গেছে। এটা কি ছিল, এটা ছিল বাসের প্রকৃত স্পিড। এবার বাস যদি তার স্পিডটা বৃদ্ধি করে, দেখো কোশ্চেনে বলেছে 10 কিলোমিটার পার ঘন্টা যদি বৃদ্ধি করে, তাহলে বাসের কম টাইম লাগবে, অর্থাৎ আগে যে স্পিডে যাচ্ছিল তার থেকে যদি আমি জোরে চালাই তাহলে অবভিয়াসলি কম টাইম লাগবে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তুমি টাইম পেয়ে যাচ্ছ 72 হলো ডিস্টেন্স, এবং নিচের স্পিড কত, আগে ছিল এক্স কিলোমিটার, তাতে আমি আরো 10 কিলোমিটার পার ঘন্টা স্পিড বাড়াচ্ছি, তাহলে এখান থেকে আমি টাইম পাবো। তাহলে এই টাইমটা যেটা যেটা প্রকৃত টাইম ছিল সে টাইমটা বেশি ছিল, স্পিড বাড়ানোর ফলে টাইম কিন্তু আমার কম লেগেছে। বিয়োগ করে দিলাম, কত কম লেগেছে, 36 মিনিট সময় কম লেগেছে। তো ইকুয়াল টু 36 করলাম, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা ভুল করে, এই ইকুয়াল টু 36 করার পর এরপর দেখেন যে এখানে এককটা কি আছে, কারণ লেফট হ্যান্ড সাইডে যে এককগুলো লিখেছি সেগুলো কিন্তু ছিল কিলোমিটার পার ঘন্টা এককে ছিল, রাইট হ্যান্ড সাইডে হয়ে গেল কি মিনিট। তো মিনিটটাকে আমাকে কিন্তু ঘন্টাতে কনভার্ট করতে হবে। তো ঘন্টাতে কনভার্ট করতে গেলে 60 দিয়ে এখানে ভাগ করতে হবে। তো 60 দিয়ে ভাগ করলে এখান থেকে হচ্ছে 12 দিয়ে 3 12 36, 12 দিয়ে কাটলে 5 12 60, অর্থাৎ 3/5 পাচ্ছি এখান থেকে। এবার এই যে সমীকরণটা, কিছু কিছু ক্ষেত্রে যখন এই 3/5 না থেকে এখানে যদি কোনো একটা সিঙ্গেল ডিজিট চলে আসতো, তাহলে কিন্তু আমি অপশন টেস্ট করতাম, অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হয়ে যেত। যেহেতু এখানে সিঙ্গেল ডিজিট আসেনি, তোমাকে কিন্তু এখানে সলভ করতে হবে। তো এখান থেকে সলভ করো, এখানে নিচে আসছে কি এক্স স্কোয়ার প্লাস 10x, ওপরে হচ্ছে 72x, কোনাগুনি গুণ করলে 720 মাইনাস এখানে হচ্ছে কত 72x, তাহলে পজিটিভ 72x নেগেটিভ 72x কেটে গেল, এখান থেকে ডান সাইডে থাকছে কি 3/5। এবার এখানে দেখো এই 3 আর 720 কাটাকুটি যাচ্ছে, এখান থেকে কত হচ্ছে 3 2 6 3 24 72 240 হচ্ছে। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করো, পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 10x, এবং সমানের ডান সাইডে পাচ্ছ 5 ইন্টু 240, মানে 5 ইন্টু কত 5 ইন্টু 240, 5 ইন্টু 24 মানে 120, আর একটা শূন্য, তাহলে 1200 হয়ে গেল। আচ্ছা 1200টাকে সমানের লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে তাহলে নেগেটিভ হয়ে গেল, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দ্বিঘাত সমীকরণকে ভাঙলে হবে
40x মাইনাস 30x মাইনাস কত 1200 ইকুয়াল টু 0। x কমন নিলাম, কমন নিলে x প্লাস 40 হচ্ছে, আর এখানে মাইনাস 30 কমন নিলে হয়ে যাবে কত, মাইনাস 30 কমন নিলে এখান থেকে হয়ে যাচ্ছে x প্লাস 40 ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে দুটো পাচ্ছ x মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 40 ইকুয়াল টু 0। নেগেটিভটাকে আমরা এখানে কনসিডার করব না, তো পজিটিভটাকে কনসিডার করব। অর্থাৎ x এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু পাবো আমরা 30। তো অ্যান্সার কি হবে, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছিল। বাসের প্রকৃত বেগ ছিল কত, 30 কিলোমিটার পার ঘন্টা, কারণ এক্সটাকে আমি কি ধরেছিলাম, বাসের প্রকৃত বেগ। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একটি নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে কত ঘন্টায়, প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। নৌকার গতি ঘন্টায় 9 কিলোমিটার হলে যাত্রার পথের দূরত্ব কত হবে। তো এটাও ভালো কোশ্চেন, একই সূত্রের ওপরেই কোশ্চেন, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই সূত্রের ওপরেই কোশ্চেন। এখানে বলেছে দেখো যে একটা নৌকা স্রোতের অনুকূলে যখন যাচ্ছে, নির্দিষ্ট দূরত্ব সেটা অতিক্রম করতে তার সময় লাগছে 10 ঘন্টা, প্রতিকূলে আসতে তার সময় লাগছে কত, 20 ঘন্টা। অর্থাৎ সে ডিস্টেন্স কিন্তু একই যাচ্ছে, অর্থাৎ দুটো জায়গায় ডিস্টেন্স কিন্তু সেম থাকছে। তাহলে এখান থেকে ডিস্টেন্স সমান আমি কি বলতে পারি, স্পিড ইনটু টাইম। তো এখানে নৌকার যে গতি সেটা বলে দিয়েছে, স্রোতের গতিটাকে আমি যদি ধরে নিই, স্রোতের গতি, স্রোতের গতিবেগ আমি ধরে নিলাম x কিলোমিটার পার ঘন্টা। স্রোতের গতিবেগ আমি এখানে ধরছি x কিলোমিটার পার ঘন্টা আমি ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমি অনুকূলের স্পিড এবং প্রতিকূলের স্পিড পেয়ে যাব। অনুকূলের স্পিড কি হবে, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, আর প্রতিকূলের গতিবেগ কি হবে, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডিস্টেন্স, মানে অনুকূল থেকে ডিস্টেন্স পাচ্ছি, অর্থাৎ 9 প্লাস এক্স, এটা হলো স্পিড, এবং এর সঙ্গে আমি টাইম গুণ করব, কত টাইম লাগছে, 10 ঘন্টা টাইম লাগছে। তো 10 ঘন্টা গুণ করলে আমি পেয়ে যাচ্ছি কি, টোটাল ডিস্টেন্স আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। একইভাবে প্রতিকূলের যে স্পিড, প্রতিকূলের স্পিড কত, 9 মাইনাস এক্স কিলোমিটার পার ঘন্টা, তার সাথে আমি প্রতিকূলের যে সময়টা লাগছে সেই সময়টা গুণ করলে আমি পেয়ে যাচ্ছি টোটাল ডিস্টেন্স কত। এবং টোটাল ডিস্টেন্স কিন্তু সেম, কারণ যেখানে গিয়েছে সেখান থেকে আবার ফিরে এসছে, তাহলে ডিস্টেন্স সেম, তাই ডিস্টেন্স এখান থেকে সেম করে দিলাম। 10 আর এখানে 20 কাটাকুটি করলে 2 হচ্ছে। এখানে লেফট হ্যান্ড সাইডে 9 প্লাস এক্স, রাইট হ্যান্ড সাইডে 9 দুগুণ 18 মাইনাস কত হচ্ছে 2x। লেফট হ্যান্ড সাইডে চলে আসলে হয়ে যাচ্ছে 3x, এদিকে আসলে হয়ে যাচ্ছে কত, এদিকে আসলে হয়ে যাচ্ছে 9। তো x এর ভ্যালু কত পাচ্ছি, x এর ভ্যালু পাচ্ছি এখান থেকে 3। জানতে চাইছে যে যাত্রা পথের দূরত্ব কত, অর্থাৎ টোটাল ডিস্টেন্স কত। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণের x এর ভ্যালু বসালে, অর্থাৎ হয় এই সমীকরণটায় নতুবা এখানটায়, যেখানে আমরা একটা জায়গায় এই x এর ভ্যালুটা পুট করলেই যাত্রা পথে টোটাল দূরত্ব পেয়ে যাব। তো আমি ফার্স্টে এখানে বসাচ্ছি, অর্থাৎ 9 প্লাস এক্স ইন্টু 10 এখানে বসাচ্ছি। তো 9 প্লাস কত 3, x এর ভ্যালু 3 পেয়েছি, ইন্টু 10, 9 আর 3 যোগ করলে 12 ইন্টু 10 সমান সমান কত হবে, 120 কিলোমিটার। তো অপশানে সি তে দেখো 120 কিলোমিটার আছে, তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পি, কিউ এবং আর একই সময়ে 12 কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। পি, কিউ এবং আর এর গতিবেগ কিন্তু আলাদা আলাদা, 4 কিলোমিটার পার ঘন্টা, 3 কিলোমিটার পার ঘন্টা, আর একটা কি 3/2 কিলোমিটার পার ঘন্টা। তারা কত ঘন্টা পরে আবার যাত্রা স্থানে মিলিত হবে। তো এখানে কি বলছে, পি কিউ আর একটা বৃত্তাকার পথে কিন্তু ঘুরছে। তো কত ডিস্টেন্সের বৃত্তাকার পথ, 12 কিলোমিটার দীর্ঘের কিন্তু বৃত্তাকার পথ। অর্থাৎ এই যে বৃত্তাকার পথ, এর পরিধি কত বলা আছে, পরিধি বলা আছে 12 কিলোমিটার। 12 কিলোমিটারের পথ, এই পথ বারবার ঘুরছে। সাপোজ ধরো এখান থেকে ঘুরছে পি কিউ আর, আর একসাথে যাত্রা শুরু করলো। পি কিউ আর যাত্রা শুরু করার পরে যেহেতু এদের স্পিড আলাদা, সুতরাং কোনো একটা টাইম পরে এসে আবার এই তিনজন এই পয়েন্টে এসে এক জায়গায় মিলিত হবে। সেটা কত সময় পর এসে মিলিত হবে সেটাই কিন্তু এখানে কোশ্চেনে জানতে চাইছে। তো ফার্স্টে এখান থেকে বার করো যে পি এর এক পাক দিতে কত সময় লাগে। তাহলে সেই একই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম।
এখান থেকে বার করতে হবে টাইম, তাহলে টাইম ফর কি হবে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে পি এর সময় লাগবে কত, পি এস টাইম, পি এর সময় লাগবে কত, পি এর সময় লাগবে টোটাল ডিস্টেন্স কত 12 কিলোমিটার, পি কত স্পিডে যাচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা স্পিডে যাচ্ছে, ভাগ করে দাও, ভাগ করলে এখান থেকে পেয়ে যাবে কত ঘন্টা টাইম লাগবে, তাহলে 3 এ 4 এ 12 3 ঘন্টা টাইম লাগবে পি এর। একইভাবে কিউ এর টাইম বার করো, কিউ এর কত সময় লাগবে, তো কিউও 12 কিলোমিটার পথ যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা স্পিডে যাচ্ছে, কাটাকুটি করো, কাটলে এখান থেকে পেয়ে যাচ্ছ 4 ঘন্টা টাইম লাগছে। একইভাবে আর এর কত সময় লাগছে 12 কিলোমিটার পথ 3/2, তো নিচে 3 উপরে 2 উঠে যাচ্ছে, 3 এ 4 এ 12, অর্থাৎ আর এর সময় লাগছে কত 8 ঘন্টা কিন্তু আর এর সময় লাগছে। এবার এই যে তিনটে টাইম পেয়েছো, এই তিনটে টাইমকে এখান থেকে লসাগু করো, লসাগু করে লসাগু যে রেজাল্ট আসবে তত সময় পর এই তিনজন অর্থাৎ পি কিউ আর আবার এক জায়গায় একসাথে এসে মিলিত হবে। তো 3 4 এবং 8 এর লসাগু করো, এখান থেকে 3 আর এখানে 4 1 4 4 2 8, তাহলে এলসিএম এখান থেকে কত পেলে, এলসিএম পেলে 4 ইন্টু 3 ইন্টু 2, 3 4 12, 12 2 24, তাহলে লসাগু কত পেলে, লসাগু পেলে 24, তো 24 ঘন্টা পর এসে এরা কিন্তু আবার একই জায়গায় মিলিত হবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, ইজি কোশ্চেন। অজয় একটা কাজ 25 দিনে করতে পারে এবং সঞ্জয় সেই একই কাজটা 20 দিনে করতে পারে। তারা দুজনে একসাথে 5 দিনে কাজ করার পর অজয় কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজটা সঞ্জয় কত দিনে সম্পন্ন করবে। এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই এক্সামে থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কি বলেছে, অজয় কাজটা কত দিনে করতে পারে 25 দিনে, তারপর বলেছে সঞ্জয় কত দিনে করতে পারে, সঞ্জয় করতে পারে 20 দিনে। তো এখানে 25 আর 20 তোমরা এখান থেকে লসাগু বার করবে, লসাগু কি হবে, লসাগু হবে 100, এটাই হবে কি, এটাই হবে টোটাল ওয়ার্ক। এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাবে, অর্থাৎ 100 কে 25 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পাবে 4, সঞ্জয়ের এফিসিয়েন্সি পেয়ে যাবে এখান থেকে কত, একইভাবে 100 কে 20 দিয়ে ভাগ করলে 5 পেয়ে যাচ্ছ। কি বলেছে, তারা দুজনে একসাথে 5 দিন কাজ করেছে, তাহলে এরা দুজনে যদি কাজ করে তাহলে একদিনে কত কাজ করতে পারবে, অর্থাৎ অজয় এবং সঞ্জয়ের টোটাল এফিসিয়েন্সি কত, 4 আর 5 যোগ করলে হবে 9। এরা একদিনে কাজ করে 9 ইউনিট, 5 দিনে কাজ করবে 5 9 কত 45 ইউনিট কাজ করবে। টোটাল কাজ ছিল 100 ইউনিট, তার থেকে 45 ইউনিট কাজ যদি হয়ে যায় বাকি থাকছে কত, বিয়োগ করে দাও, 55 ইউনিট কাজ কিন্তু এখনো বাকি থাকছে। এই বাকি কাজটা কে করছে, কে কাজ ছেড়ে চলে গেছে, অজয় কাজ ছেড়ে চলে গেছে, তাহলে বাকি কাজটা কে করবে, বাকি কাজটা করবে সঞ্জয়। সঞ্জয় 55 ইউনিট কাজটা কত দিনে করবে, সঞ্জয়ের এফিসিয়েন্সি 5, অর্থাৎ সঞ্জয় একদিনে করে 5 ইউনিট, তাহলে 55 ইউনিট করবে কত দিনে, 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছ 11 দিন। তাহলে সঞ্জয়ের টাইম লাগবে কত বাকি কাজটা করতে, বাকি কাজ করতে সঞ্জয়ের টাইম লাগবে কত, 11 দিন টাইম লাগবে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে কোশ্চেন যখন অ্যান্সারটা জানতে চাই, সেই অ্যান্সারে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে। জানতে চাইতে পারে টোটাল কতদিন সময় লেগেছিল, তখন কি করতে হবে, এই 11 দিন আর প্রথমে যে 5 দিন টাইম লেগেছিল এই 11 আর 5 যোগ করে 16 দিন টাইম লেগেছিল। সুতরাং কোশ্চেন কি জানতে চাইছে সেটা খেয়াল রাখবে, খেয়াল করে অ্যান্সার করবে। চলে আসো পরের কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং দেখা গিয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই টাইপের কোশ্চেন কিন্তু ছেড়ে চলে আসে এবং এর মতো ইজি কোশ্চেন হয় না। এখানে দেখো বলেছে যে দুজন লোক একজন মহিলা একসাথে একটা কাজ শেষ করতে 14 দিন সময় নেয়, অর্থাৎ দুজন লোক, দুজন ম্যান এবং একজন মহিলা করে প্রত্যেক দিন যদি কাজ করে তাহলে কোনো একটা কাজ করতে তাদের সময় লাগবে কত, তাদের সময় লাগবে কিন্তু 14 দিন। তাহলে তোমাকে যদি বলি যে এই 14 দিন পর টোটাল কতজন লোক কাজ করেছে, তাহলে তুমি গুণ করে ইজিলি বলতে পারবে 14 দুগুণ 28 জন লোক কাজ করেছে। আর যদি বলি এই 14 দিনে টোটাল কতজন মহিলা কাজ করেছে, তাহলে গুণ করে বলতে পারবে ইজিলি কত, 14 জন মহিলা। আচ্ছা এখানে একটুখানি ভুল লিখেছি, এটাকে মহিলা ফর ওম্যান, তো 14 জন মহিলা কাজ করেছে। তাহলে সেই কাজটা করতে টোটাল কতজন ছেলে লাগলো, পুরুষ লাগলো 28 জন পুরুষ, এবং ওই কাজটা করতে সেই 28 জন পুরুষের সাথে সাথে 14 জন মহিলা লেগেছে আলটিমেট। একইভাবে সেকেন্ড লাইনটা খেয়াল করো, সেকেন্ড লাইনে বলেছে 4 জন মহিলা, 4 জন ওম্যান এবং 2 জন ম্যান, 2 জন লোক যদি ওই একই কাজটা করে তাহলে সেই কাজ শেষ করতে সময় লাগছে কত,
সময় লাগছে 8 দিন। একইভাবে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে 8 দিন পর টোটাল কতজন মহিলা কাজ করেছিল, তাহলে তুমি ইজিলি গুণ করতে পারবে। 4 8 32, কারণ প্রত্যেকদিন 4 জন করে মহিলা এসছে, তাহলে 4 8 32 জন মহিলা। একইভাবে যদি জিজ্ঞাসা করা হয় যে কতজন পুরুষ কাজ করেছে, তাহলে 8 2 16 জন পুরুষ কাজ করেছে। কি করেছে? ওই একই কাজটা করেছে। তাহলে এবার আমরা কি করব, এই 28 মেন এবং 14টা ওমেন আর এদিকে 32টা ওমেন এবং 16টা ম্যান যে কাজ করেছে, মানে এরা যে কাজটা করেছে এরাও সেই একই কাজটাই করেছে, তাহলে এই দুটো আমি এখান থেকে ইকুয়াল করে দেবো। তাহলে এখান থেকে পেয়ে যাব ম্যান এবং ওম্যানের আমরা রেশিও পেয়ে যাব। তো এখান থেকে দেখো ম্যানগুলোকে এক সাইডে নিয়ে আসলে 28 ম্যান মাইনাস 16 ম্যান, আর এদিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলে -14 ওম্যান প্লাস 32 ওম্যান। তো এখান থেকে বিয়োগ করলে থাকছে 4 8 আর 4 12টা ম্যান, আর এদিকে থাকছে 16 আর 2 কত হচ্ছে 18টা ওম্যান। কাটাকুটি করলে 6 দিয়ে 12, 6 দিয়ে 3 6 18, অর্থাৎ ম্যান ইজ টু ওম্যান সমান এখান থেকে পাওয়া যাচ্ছে কত, পাওয়া যাচ্ছে 3:2, অর্থাৎ ম্যান ইজ টু ওম্যানের রেশিও কত 3:2। এবং এই রেশিওতেই কিন্তু এদের মজুরিটা ভাগ হবে। এখানে বলেছে যদি প্রত্যেকটা লোক 600 টাকা করে মজুরি পায়, তাহলে প্রত্যেকটা মহিলা কত টাকা করে মজুরি পাবে। অর্থাৎ 3-এর ভ্যালু বলা আছে কত 600, তাহলে এখান থেকে 3 মানে বলা আছে 600, 1 মানে কত 600 কে 3 দিয়ে ভাগ করো, হয়ে যাবে কত 200 টাকা। তাহলে 2-এর ভ্যালু কত, তাহলে 2-এর ভ্যালু হয়ে যাবে 200 × 2 সমান সমান কত 400 টাকা। অর্থাৎ মহিলাদের মজুরি কত টাকা করে, মহিলাদের মজুরি 400 টাকা করে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। দুটো নল যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করে, উভয় নল খোলা থাকলে ট্যাঙ্কটা পূর্ণ হতে কত সময় লাগবে। এর মতো ইজি কোশ্চেন হয় না, এর সূত্র হলো xy/x+y, অর্থাৎ 20 × 30/20 + 30 যোগ করলে কত হয় 50। কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 4 5 20, 3 4 কত হলো 12 মিনিট সময় লাগবে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। তো তোমাদের কিছু কোশ্চেন থাকবে ক্যালকুলেটিভ, কিছু থাকবে কিন্তু ইজি কোশ্চেন, আবার কিছু কোশ্চেন থাকবে যেগুলো দেখেই তোমরা অ্যান্সার করতে পারবে। পরের কোশ্চেনে চলে আসো। দুটো নল পি এবং কিউ একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ করেন। দুটো নল একসঙ্গে খুলে দেওয়া হয়, কিন্তু 3 মিনিট পর প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হয়, আর কত সময় পর চৌবাচ্চাটা পূর্ণ হবে। এই সেম টাইপের কোশ্চেন এক্ষুনি আজকের ক্লাসে একটা করালাম, আবারও এখানে সলভ করিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে, পি 12 মিনিটে ফিল করছে, কিউ কি করছে, কিউ 15 মিনিটে ট্যাঙ্কটাকে ফিল করতে পারে। তো 12 আর 15 এখান থেকে লসাগু নিয়ে নাও, লসাগু নিলে পাবে কত 60। এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। তো টোটাল ক্যাপাসিটিকে আমি শর্টে লিখলাম টিসি, মানে টোটাল ক্যাপাসিটি। এখান থেকে পি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে, পি নলের এফিসিয়েন্সি কত 60 দিয়ে 12কে ভাগ করো, ভাগ করলে 5 পাচ্ছ। একইভাবে কিউ এর এফিসিয়েন্সি এখান থেকে পাচ্ছ কত, কিউ এর এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে যাচ্ছ কত 4 ইউনিট এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ। এবার এখানে বলেছে যে দুটো নল একসঙ্গে খুলে দেওয়া হয়েছে কিন্তু 3 মিনিট পরে। তো 3 মিনিট ধরে এই দুটো নল একসাথে চলেছে, তাহলে 1 মিনিট যদি এই দুটো নল একসাথে চলে, তাহলে এদের এফিসিয়েন্সি কত 5 আর 4 যোগ করলে 9। তাহলে 1 মিনিটে এই দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে 9 ইউনিট জল ভর্তি করবে। 3 মিনিট যদি খোলা থাকে 3 নং 27 ইউনিট জল কিন্তু এরা ফিল করবে। তাহলে এখনো খালি থাকছে কত ইউনিট, টোটাল হলো 60 ইউনিট, তার থেকে 27 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে পেয়ে যাবে 33 ইউনিট কিন্তু এখনো খালি থেকে যাচ্ছে সেই ট্যাঙ্কে। সেটা ফিল করছে কে, সেটা ফিল করছে কিন্তু সেকেন্ড নল, কারণ প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো সেকেন্ড নল যদি ফিল করে, সেকেন্ড নলের এফিসিয়েন্সি কত, সেকেন্ড নলের এফিসিয়েন্সি হলো 4 ইউনিট। তো সেটা দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ প্রত্যেক মিনিটে সে 4 ইউনিট করে জল ফিল করছে, কিন্তু তাকে ফিল করতে হবে 33 ইউনিট, তাই 33 ভাগ 4 করে দেওয়া হচ্ছে। এখান থেকে পেয়ে যাবে কত, পেয়ে যাবে কিন্তু এখান থেকে টাইম, অর্থাৎ বাকি যে অংশটা পড়ে আছে সেটা ফিল করতে কত টাইম লাগছে 33/4 মিনিট টাইম লাগছে। এবার দেখো এখানে কোশ্চেনে কি জানতে চাইছে, আর কত সময় পরে চৌবাচ্চাটা পূর্ণ হবে। তো 33 বাই আর কত সময় পরে, তো 33 বাই এখানে বলছে আর কত সময় পরে চৌবাচ্চাটা পূর্ণ হবে। তো এখানে দেখো এখানে টোটাল টাইমটা জানতে চাইছে না, এখানে জানতে চাইছে যে আর কত সময় পরে। তো এখানে 4 8 32, 4 8 32
এখানে 8.1 মিনিট পর কিন্তু ট্যাঙ্কটা ফিল হবে। যদি জানতে চাইছো যে ট্যাঙ্কটা ফিল হতে কত সময় লাগছে, তখন কিন্তু এই 3 মিনিট এবং এর সাথে 33/4 মিনিট আমাকে যোগ করতে হতো। তো অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ 8.1 মিনিট এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। কোনো একটা গাড়ির চাকার ব্যাসার্ধ বলে দিয়েছে কত? 70 মিটার ব্যাসার্ধ বলে দিয়েছে। চাকাটা 5 সেকেন্ডে 10 বার ঘুরলে গাড়িটি গতি বেগ কত সেটা জানতে চাইছে। তো গাড়ির চাকার ব্যাসার্ধ বলেছে, গাড়ির চাকার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছে? এইটুকু ব্যাসার্ধ বলে দিয়েছে 70 সিএম, 70 মিটার বলেছে। 70 মিটার হলো গাড়ির চাকার ব্যাসার্ধ। তাহলে গাড়ির পরিধি ফার্স্টে বার করব। কেন পরিধি বার করব? কারণ গাড়ির চাকাটা সাপোজ ধরো এই জায়গাটা, ধরো এখানে আবার আসছি, গাড়ির চাকার পরিধি কত বলে দিয়েছে? বলে দিয়েছে 70 মিটার। সাপোজ ধরো এই জায়গাটা মাটিতে টাচ করে আছে, তো এই জায়গাটা যে মাটিতে টাচ করে আছে, এটা আবার কখন ফিরে আসবে এই পজিশনটা? এই এতটা জায়গা ঘুরে এসে ঘুরে এসে ঘুরে এসে আবার যখন এটা আসবে, সেটার অর্থ কি? সেটা হলো চাকাটা তখন আগে মুভ করে যাবে কিছুটা। তো সেটারই অর্থ হলো যে এই যে টোটাল পরিধি, টোটাল পরিধির যে লেন্থ হবে সেটাই ততটা ডিস্টেন্সে কিন্তু চাকা আগে এগোবে। সেই কারণেই এখানে আমাদের পরিধি বার করতে হয়। তো পরিধি কত? পরিধির সূত্র হলো 2πr। তো 2πr মানে 2 ইন্টু পায়ের ভ্যালু বসিয়ে দাও 22/7, আর এর ভ্যালু বলে দিয়েছে কত? 70 মিটার। এখান থেকে পেয়ে যাবে চাকার পরিধি কত? 7 দিয়ে কাটলে 7 × 10 = 70, এখান থেকে কত হচ্ছে? 22 × 2 = 44, 440 মিটার হবে চাকার পরিধি। এবার কি বলছে? চাকাটি 5 সেকেন্ডে 10 বার ঘুরছে। তো 10 বার যদি ঘোরে চাকাটা, একবার ঘুরলে কত ডিস্টেন্স যায়? একবার ঘুরলে যায় 440 মিটার ডিস্টেন্স। 10 বার ঘুরলে চাকাটা কত ডিস্টেন্স যাবে? 440 এর সাথে 10 গুণ করে দাও, 4 অর্থাৎ 4400 মিটার ডিস্টেন্স যাবে 10 বার ঘুরলে। এবার এখান থেকে খেয়াল করো, এখানে বলেছে যে এই 10 বার ঘুরতে গাড়ির সময় লাগে কত? 5 সেকেন্ড টাইম লাগছে। তো সেটা আবার চলে আসছে সেই স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখান থেকে আমাদের স্পিড বার করতে হবে। ডিস্টেন্স কত পেয়ে গেছি? 4400 মিটার ডিস্টেন্স যাচ্ছে। কত সময় যাচ্ছে? 5 সেকেন্ডে যাচ্ছে। তো এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে 5 × 40, 5 × 40 880 মিটার পার সেকেন্ড স্পিডে কিন্তু গাড়ির চাকাটা যাচ্ছে, অর্থাৎ গতিবেগ কত? 880 মিটার পার সেকেন্ড। অপশন ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটা সুষম বহুভুজের বহিক কোণ বলে দিয়েছে কত? 72 মিটার। বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি কত জানতে চাইছে। তো এখানে ইজি কোশ্চেন, সূত্র মুখস্থ থাকলেই অ্যান্সার করতে পারবে। বাহুর সংখ্যা সমান আমরা কি পড়েছি? বাহুর সংখ্যা সমান আমরা পড়েছি 360 ডিগ্রি বাই কি? 360 ডিগ্রি বাই বহিক কোণ। বহিক কোণ বাহুর সংখ্যাকে আমরা n দ্বারা ডিনোট করি, অর্থাৎ n = 360 বাই কি হবে? বহিক কোণ কত, অর্থাৎ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এখান থেকে আমি বাহুর সংখ্যা ফার্স্টে বার করে নেব। বহিক কোণ যেহেতু এখানে বলা আছে 72 ডিগ্রি, তো 360 কে 72 দিয়ে ভাগ করো। 72 দিয়ে ভাগ করলে 12 দিয়ে ভাগ করলে 6 × 12, 12 দিয়ে ভাগ করো 3 × 12 36, 6 দিয়ে ভাগ করো 5 × 6 = 30, অর্থাৎ বাহুর সংখ্যা কটা? বাহুর সংখ্যা 5টা। তো 5টা বাহুর সংখ্যা মানে সেটা কি? সেটা হলো একটা পঞ্চভুজ। জানতে চাইছে বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি কত, অর্থাৎ সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত? সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে n-2, n মানে কি? বাহুর সংখ্যা, n-2 ইন্টু 180 ডিগ্রি। এই সূত্র দুটো মাথায় রাখবে। বাহুর সংখ্যার সূত্র কি আর সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সূত্রটা কি? তো বাহুর সংখ্যা পেয়েছি 5, 5 থেকে 2 বিয়োগ করে দাও ইন্টু 180 ডিগ্রি, 5 থেকে 2 বাদ দিলে 3, 3 ইন্টু 180 ডিগ্রি মানে 3 8 হলো 54, 540 ডিগ্রি। অ্যান্সার হবে অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি চোঙাকৃতি পাত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিয়েছে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিয়েছে 100 বর্গ সেন্টিমিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে কি?
এই যে নিচের যে ক্ষেত্রফলটা, এইটা চোঙের যে নিচের যে ক্ষেত্রফল বা উপরের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা বলে দিয়েছে পাই আর স্কয়ার। এর ভ্যালু বলেছে কত, পাই আর স্কয়ারের ভ্যালু বলে দিয়েছে 100 বর্গ সেন্টিমিটার। এটি উচ্চতা কত? সাপোজ আমি ধরে নিই উচ্চতা হলো এইচ সেন্টিমিটার, আমি এখান থেকে উচ্চতা ধরে নিলাম। এবার এখানে বলেছে যে একটা চোঙাকৃতি পাত্রে প্রস্তুত ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, এটা উচ্চতা কত হবে যাতে 50 লিটার এই পাত্রে জল ধরে। তো ফার্স্টে আমাদের বার করতে হবে কি, চোঙের আয়তন কত। তো চোঙের আয়তন অর্থাৎ ভলিউম, চোঙের আয়তন অর্থাৎ ভলিউমের সূত্র কি আমরা প্রত্যেকেই জানি, পাই আর স্কয়ার এইচ। তো পাই আর স্কয়ারের ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি কত, 100, আর উচ্চতাটাকে আমি এইচই ধরেছি, তো 100 এইচ হবে এর ভলিউম। এবার এখানে দেখো বলেছে যে এই পাত্রে 50 লিটার জল ধরবে। তো 50 লিটার জল ধরা মানে কত সেন্টিমিটার অর্থাৎ কত কিউবিক সেন্টিমিটার। তো এই 50 লিটারের সাথে যদি 1000 সেন্টিমিটার তুমি গুণ করো তাহলে পেয়ে যাবে যে এই পাত্রে কতটা জল ধরবে, এবং সেটাই কি, সেটাই হবে এর আয়তন। তো 100 এইচ সমান 50 ইন্টু কি হবে, 50 ইন্টু 1000, 50 ইন্টু 1000 কি হবে, সেন্টিমিটার। এবার এখান থেকে কাটাকুটি করো, 0 0 0 0 কেটে গেল, তাহলে হাইট এখান থেকে পেয়ে যাচ্ছ 50 ইন্টু 10 মানে 500 সেন্টিমিটার এর হাইট পেয়ে যাচ্ছ। 500 সেন্টিমিটার মানে কত, 500 সেন্টিমিটার মানে 5 মিটার। দেখো অপশনে 5 মিটার আছে, তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 12 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটা রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কি, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণ কত কত, একটা হলো 12 সেন্টিমিটার, একটা হলো 12 সেন্টিমিটার, আর একটা হলো 20 সেন্টিমিটার। এখান থেকে গুণ কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে 6 হচ্ছে, 6 দুগুণ কত হচ্ছে 100, 6 দুগুণ 12, 120 হচ্ছে। তাহলে 120 বর্গ সেন্টিমিটার, 120 সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে কি এর ক্ষেত্রফল। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 20 সেন্টিমিটার উচ্চতার একটা চোঙের আকারের লোহার টুকরোকে গলিয়ে একটা নিরেট শঙ্কু তৈরি করা হলো, যার ভূমির ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধের সমান। শঙ্কুর উচ্চতা কত? তো এখানে দুটোর আয়তনকে সমান করতে হবে। তো এখানে বলেছে যে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং এত সেন্টিমিটার উচ্চতা। তো চোঙের আয়তন, চোঙের আয়তন, এই আয়তনের সূত্র কি, চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। আর শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তন, এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, এক্সামে কিন্তু কাজে লাগবে। 1/3 পাই আর স্কয়ার এইচ হবে শঙ্কুর আয়তনের সূত্র। তো এই দুটোকে সমান করব, তার আগে দেখো এখানে পাই আর স্কয়ার অর্থাৎ পাই ইন্টু 14 স্কয়ার, 14 ব্যাসার্ধ বলেছে, হাইট কত বলেছে 20 সেন্টিমিটার, ইকুয়াল টু এখানে বলেছে যে এত সেন্টিমিটার একটা নিরেট চোঙের লোহার টুকরোকে গলিয়ে একটা শঙ্কু তৈরি করা হবে, যার ভূমির ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধের সমান। তাহলে এখানে দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধ সমান, অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত বলে দিয়েছে, এই আর এর ভ্যালু বলে দিয়েছে 14 সেন্টিমিটার। তো 1/3 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু বলে দিয়েছে, তো এখানে 14 এর স্কয়ার বললাম। এখানে বার করতে হবে শঙ্কুর উচ্চতা কত আর শঙ্কুর হাইট কত, সেটা ধরে নিলাম এইচ। এবার এটা ক্যালকুলেট করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তো এখান থেকে খেয়াল করো দু সাইডেই সমানে, দু সাইডে 14 স্কয়ার আছে, তো 14 স্কয়ার কেটে গেল। এখানে সমানে দু সাইডে পাই আছে, পাই কেটে গেল। এবার দেখো তিনটা এদিকে কোনাকুনি গুণ হয়ে গেলে হাইট পেয়ে যাবে। তো হাইট সমান কত, 20 ইন্টু 3 মানে 60 সেন্টিমিটার হয়ে যাবে হাইট, যেটা আছে অপশন সি তে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 11,088 বর্গ একক, ক্ষেত্রের পরিসীমা কত সেটা এখানে জানতে চাইছে। তো
অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি সেই সূত্র আমাদের আগে জানতে হবে। তো আমরা জানি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের আগে জানবো যে টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত। তো টোটাল বৃত্তের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে পাই আর স্কোয়ার। আর অর্ধবৃত্তাকার দেখতে কেমন হয়, এটা হলো অর্ধবৃত্তাকার। তো অর্ধবৃত্তাকারের ক্ষেত্রফল অবভিয়াসলি টোটাল বৃত্তাকারের যে ক্ষেত্রফল তার অর্ধেক হবে, অর্থাৎ পাই আর স্কোয়ার বাই 2 হবে। অর্থাৎ অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বাই 2। এর ভ্যালুটাই দেখো এখানে বলেছে 11,088 বর্গ একক। এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তো এখানে আমি পায়ের মান বসিয়ে দিই 22/7 ইন্টু হাফ ইন্টু আর এর স্কোয়ার ইকুয়াল টু 11,088। 2 দিয়ে কাটলে এখানে 11 2 22, 11 দিয়ে কাটো, 11 1 11, 0 আর একটা এখান থেকে 0 আসে, 8 11 কত হচ্ছে 88। আর এর স্কোয়ারের ভ্যালু কি হবে 7 ইন্টু হয়ে যাচ্ছে 1008। আচ্ছা, এখানে লেফট হ্যান্ড সাইডে আর এর স্কোয়ার আছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে অবভিয়াসলি কিন্তু বর্গমূল করতে হবে, অর্থাৎ স্কোয়ারটা উঠে বর্গমূল হবে। তো বর্গমূল করার জন্য এখানে সব থেকে সোজা পদ্ধতি যেটা আমি বলে দিচ্ছি, এখানে খেয়াল রাখবে ছোট ছোট পয়েন্টগুলো। এখানে দেখবে 7 এর সাথে 1008 গুণ আছে, অর্থাৎ 1008টাকে এমন উৎপাদকের বিশ্লেষণে ভাঙবো আমরা যেখানে আমরা কমপক্ষে অন্তত একটা 7 যেন পাই। তাই আমি ফার্স্টে উৎপাদকের বিশ্লেষণ করার আগে আমি একে ফার্স্টেই 7 দিয়ে একটা ভেঙে দেখছি যে 7 দিয়ে ভাঙা যাচ্ছে কিনা। তো 7 দিয়ে এখানে ভাগ করলে 7 একে 7, 3 থাকছে 7, 3 মানে 30 হচ্ছে, 4 সাথে কত হচ্ছে 28, 4 সাথে হয়ে যাচ্ছে 28, 144 মানে আমরা জানি 12 এর স্কয়ার, তো 12 ইন্টু 12 এখানে আমরা গুণ করে লিখলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 7 ইন্টু 1008 মানে 7 ইন্টু 12 ইন্টু 12। এবার আরটাকে আমি ডান সাইড আর এর স্কয়ারটাকে ডান সাইডে নিয়ে গেলে বর্গমূল হয়ে যাচ্ছে। তো বর্গমূলের মধ্যে 7 ইন্টু 7 ইন্টু 12 ইন্টু 12, অর্থাৎ এই দুটো থেকে একটা 7 বেরোবে 7, আর এই দুটো 12 থেকে একটা 12 বেরোবে 12, 7 12 কত হবে 84। অর্থাৎ আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত, আর এর ভ্যালু অর্থাৎ ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম কত, ব্যাসার্ধ পেয়ে গেলাম 84 একক আমরা ব্যাসার্ধ পেলাম। জানতে চাইছে ক্ষেত্রটার পরিসীমা কত। আচ্ছা, তার আগে জানি যদি কোশ্চেন দিত যে বৃত্তের পরিসীমা কত বা বৃত্তের পরিধি কত, তো বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই আর। তাহলে এক্ষুনি যেমন পড়ালাম যে বৃত্তের এরিয়া হলো পাই আর স্কয়ার, তাহলে অর্ধবৃত্তাকারের এরিয়া এর হাফ হয়ে যাবে। তো একইভাবে যদি অর্ধবৃত্তাকারের পরিসীমাও তোমরা হাফ করে দাও, অর্থাৎ অর্ধবৃত্তাকারের পরিসীমা যদি জানতে চাই তোমরা বললে 2 পাই আর বাই 2, 2 2 কেটে গেল, অর্থাৎ পাই আর হবে অর্ধবৃত্তাকারের পরিসীমা। যারা করে আসবে এইটা অ্যান্সার ভুল হয়ে যাবে, কারণ দেখো অর্ধবৃত্তাকারের পরিসীমা বলতে এইটা তো পাই আর হবেই, এবং এইটাও কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো এইটা কি, এই নিচে যেটা দাগ দিচ্ছি এটা হলো এই বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ পেয়েছি কত, ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাস কি হবে 2r। অর্থাৎ অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি, খেয়াল রাখবে পরিসীমার সূত্র হলো পাই আর। পাই আর কিভাবে পেলাম, টোটাল বৃত্তের পরিধিকে 2 দিয়ে ভাগ করেছি, তো সেখান থেকে পেয়েছি পাই আর, আর নিচে এই ব্যাসটা যোগ করতে হবে অর্থাৎ 2r যোগ করতে হবে, অর্থাৎ r কমন নিলে এখান থেকে হচ্ছে পাই প্লাস 2। তো এখানে আমি r এর ভ্যালুটা এখানে পুট করব। তো এখানে আমি লিখছি এই লেফট হ্যান্ড সাইডে এই ফাঁকা জায়গাতে এখানে দেখো গ্রিন কালার দিয়ে লিখছি। তো এখানে আমি আর এর ভ্যালু পুট করব, আর ইকুয়াল টু কত পাই বাই 2। তো পাই বাই 2 এর ভ্যালু কত 22/7 প্লাস কত 22/7 প্লাস 2। আর এর ভ্যালুটাও এখানে পুট করে দিচ্ছি কত 84। তাহলে 84 ইন্টু এখানে 7 2 14 আর 22 যোগ করলে কত হচ্ছে এখান থেকে 26 আর 10 কত হচ্ছে 36। 36 বাই কত হচ্ছে 7, তো 7 দিয়ে কাটলে 7 12 84। এখানে গুণ করো 3 12 36 মানে 360, আর 6 12 কত হচ্ছে 72। যোগ করলে এখানে 2 7 6 13, 3 হাতে 1, 3 আর 1 কত হচ্ছে 4, 432 অ্যান্সার আসছে। 432 হবে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের যে পরিসীমা, সেই পরিসীমা কত 432 একক। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, যদি x প্লাস 1/x ইকুয়াল টু 2 হয় তবে x মাইনাস 1/x ইকুয়াল টু কত। এই সেম কোশ্চেন আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোর মধ্যে কোনো একটা ক্লাসে আমি পড়িয়েছি। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 0। কিভাবে পেয়েছি, আমি এই জায়গায় x এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে কি হচ্ছে 1 প্লাস 1/1 সমান 2 হচ্ছে, অর্থাৎ আমার কিন্তু সমীকরণ স্যাটিসফাই করে যাচ্ছে।
তাই আমি এখানেও x এর ভ্যালু 2 পুট করব, সরি 1 পুট করব, অর্থাৎ 1 মাইনাস 1/1, 1/1 মানে কি একই হয়, তো 1 মাইনাস 1 সমান কত হবে 0, তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো আজকের লাস্ট কোশ্চেন, এখানে দিয়েছে দেখো 2a প্লাস বি বাই এ প্লাস 4b ইকুয়াল টু 3। তো যেটা দিয়েছে কোনাকুনি গুণ করে আগে এখান থেকে তোমরা এ অথবা বি এর মানটা আগে এই জায়গা থেকে বার করো। তো এখানে 2a আমি ডাইরেক্ট কোনাকুনি গুণ করে লিখছি, 2a প্লাস বি ইকুয়াল টু কি হবে 3a প্লাস 3 4 12b। তো এখানে এ গুলোকে এক জায়গাতে নিয়ে আসো, এখানে হয়ে যাচ্ছে 2a মাইনাস 3a, বি গুলোকে একদিকে নিয়ে গেলে মাইনাস বি প্লাস কি হচ্ছে 12b, এখান থেকে বিয়োগ করলে মাইনাস এ ইকুয়াল টু এখানে হচ্ছে 11b, এ সমান আমি বলতে পারি মাইনাস 11b। তো এর ভ্যালুটা আমি এবার এখানে পুট করব, তো এখানে পুট করলে এর ভ্যালু কত পেলাম মাইনাস 11b, এদিকে বি পড়ে আছে এখানে প্লাস বি লিখলাম, আবার এখানে মাইনাস 11b, এদিকে 2b। তো এখানে যোগ বিয়োগ করো, এখানে উপরে পাচ্ছ কত মাইনাস 10b, নিচে পাচ্ছ মাইনাস কত 9b, মাইনাস মাইনাস কেটে গেল, বি বি কেটে গেল, 10/9 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে, তাহলে সেটা আমরা পরবর্তী ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করবো। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। আর অবভিয়াসলি জিকে জিএস এর যে ক্লাসগুলো হয়ে গেছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ক্লাসগুলো হয়ে গেছে, সে তার লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকে প্রিভিয়াস ক্লাস যদি না করে থাকো অবশ্যই করে নেবে। আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।